অর্থোপেডিক। আজকে আমরা আলোচনা করব অস্টিওপোরোসিসের মতো হাড়ের এক মারাত্মক সমস্যা নিয়ে। আর এই সমস্যার ক্ষেত্রে ডায়েট আমাদের কী রকম হবে সেই প্রসঙ্গেও আপনাদের জানাবো। আর এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান সৌমি পাঞ্চাল বাসু। নমস্কার ম্যাম, ইউটার্নে আপনাকে স্বাগত। ম্যাম, আজকাল তো আমরা অস্টিওপোরোসিসের কথা খুবই শুনি, তো এই অস্টিওপোরোসিসটা কী ধরনের সমস্যা? হ্যাঁ সৌমিতা, এখনকার দিনে আমাদের সারা বিশ্বে দেখতে গেলে কিন্তু অস্টিওপোরোসিস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এটা মহিলাদের ক্ষেত্রে এই সমস্যার প্রবণতাটা অনেকটা বেশি রাদার দ্যান মেল। তো কিন্তু সবার ক্ষেত্রেই রয়েছে এই সমস্যাটা। তো আমি ফার্স্টে আসবো কেন এই অস্টিওপোরোসিসটা কি অ্যাকচুয়ালি। তো অস্টিওপোরোসিস বেসিক্যালি হচ্ছে আমাদের একটা হাড়ের সমস্যা। যেই সময় আমাদের হাড়ের ড্যামেজ হয় এবং আমাদের হাড় ভঙ্গুর হয়ে যায়, তার ফলে কিন্তু যে কোনো সময় সেখান থেকে ফ্র্যাকচার হতে পারে। তো এই সমস্যার জন্য আমাদের দেশের মহিলারা অনেক বেশি অ্যাফেক্টেড দেন যে কোনো রকমের পুরুষদের থেকে। তো আমাদেরকে সেই সমস্যা এখন অনেকে ভুগছেন, বিশেষত হচ্ছে যারা অনেক বেশি এল্ডার পিপল রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে অস্টিওপোরোসিসের সমস্যা অনেক বেশি। অর্থাৎ বয়স্ক লোকেদের ক্ষেত্রে কিন্তু তারা এই সমস্যায় বেশি ভুগে থাকেন। আচ্ছা ম্যাম, এই অস্টিওপোরোসিস হওয়ার কারণটা কি? আচ্ছা, অস্টিওপোরোসিসের প্রথম কারণ হচ্ছে এটা কিন্তু ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য এটা হয়ে থাকে। তো এবার আমি আসবো যে এটা প্রধানত হচ্ছে ভিটামিন ডি যখন আমাদের শরীরে যখন ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা হচ্ছে না এবং ভিটামিন ডি এর পরিমাণ কম হচ্ছে, তখন কিন্তু এই সমস্যাটা বেশি পরিমাণে হতে দেখা যাচ্ছে। আচ্ছা ম্যাম, এবার একটু জানতে চাইবো যে অস্টিওপোরোসিসের সমস্যাটা যে হচ্ছে সেটা একজন কিভাবে বুঝবেন? অস্টিওপোরোসিসের প্রথম যেটা লক্ষণ হচ্ছে আমাদের হাড় ভঙ্গুর হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় সেখানে আমাদের যে সমস্ত হাঁটুর থেকে শুরু করে যে কোনো জায়গার হাড়ের ক্ষেত্রে কিন্তু ব্যথা হতে পারে এবং সেটা ফ্র্যাকচার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমাদের ক্ষেত্রে যেটা আমাদের প্রধানত খেয়াল রাখতে হবে, যে সমস্ত মহিলাদের মেনোপজ হয়ে যাচ্ছে তো তাদের কিন্তু আফটার মেনোপজ কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে তারা যদি এরকম কোনো সমস্যাতে দেখা দেন এবং সমস্যা তাদের যদি ভোগেন বা মনে হয় তাদের এরকম কোনো হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের সঙ্গে সঙ্গেই কোনো অর্থোপেডিক্সের কাছে গিয়ে তাদের পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা ম্যাম, কোন বয়সের মধ্যে এই ধরনের সমস্যাটা বেশি দেখা যায়? যদি আপনি মহিলাদের ক্ষেত্রে বলেন তাহলে এই ধরনের সমস্যা বেশি দেখা যায় আফটার 40 অর আফটার 50, যখন মেনোপজ হয়ে যাচ্ছে যে কোনো মহিলার তারপর থেকে। কিন্তু পুরুষদের কিন্তু ম্যাক্সিমাম সময়তেই 50 বছরের পর থেকে আর 45 বছরের পর থেকে এই সমস্যা দেখা যেতে পারে। আচ্ছা ম্যাম, এই অস্টিওপোরোসিসের প্রবলেমটা ডিটেক্ট করার জন্য কি কোনো ক্লিনিক্যাল টেস্ট রয়েছে? হ্যাঁ, অবশ্যই ক্লিনিক্যাল টেস্ট রয়েছে। প্রথমত আমাদের বোন ডেনসিটি টেস্ট করে দেখতে হবে যে অস্টিওপোরোসিসটা আমার পেশেন্টের আসছে কিনা, এবং তার সাথে কিন্তু ভিটামিন ডি এই পরীক্ষাগুলো কিন্তু আমাদের করে নিতে হবে। যে আমাদের, কারণ আমি আগেই বলেছি অস্টিওপোরোসিসের জন্য কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এদের যদি কোনোভাবে ঘাটতি হয় আমাদের শরীরে, তো সেটা হচ্ছে অস্টিওপোরোসিসের প্রধানতম কারণ। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটাও কিন্তু দেখে নিতে হবে অস্টিওপোরোসিসটা ডিটেক্ট করবার জন্য। এটা অস্টিওপোরোসিসের সমস্যার ক্ষেত্রে ডায়েটের কি কোনো সরাসরি ভূমিকা রয়েছে? হ্যাঁ, ডায়েটের তো সরাসরি ভূমিকা অবশ্যই রয়েছে। তো আমি ফার্স্টে আসবো যে তাদেরকে আগে বুঝতে হবে যে অস্টিওপোরোসিস যখন আমার হয়েছে একবার, তখন তাহলে আমাকে কোন খাবারগুলো আমাকে বেশি পরিমাণে খেতে হবে, অর্থাৎ কোন খাবারগুলোর অভাবে আমার এই অস্টিওপোরোসিসটা হয়েছে বা এর জন্য আরও বেশি পরিমাণে সেটা বাড়তে পারে। তো আমি তাহলে ফার্স্টে হচ্ছে ভিটামিন ডি, ক্যালসিয়ামের প্রসঙ্গে আমি আসবো। তো ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য, বিশেষত আমাদের হাড়ের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিনারেলস। তো সেক্ষেত্রে কিন্তু যাদের অলরেডি অস্টিওপোরোসিস হয়েছে তাদের কিন্তু তাদের খাবারের মধ্যে দেখতে হবে যেন ক্যালসিয়ামের পরিমাণ যেন যথাযথ পরিমাণে থাকে। তো ক্যালসিয়ামের মধ্যে যে সমস্ত খাবারের মধ্যে ক্যালসিয়াম বেশি পরিমাণে রয়েছে, যেমন হচ্ছে দুধ এবং দুধের হচ্ছে যে কোনো রকমের জিনিস, সেটা দই থেকে শুরু করে ছানা থেকে শুরু করে সমস্ত রকমের দুধের জিনিস, তো সেইগুলো চেষ্টা করতে হবে আমাদের খাবারের তালিকার মধ্যে পর্যাপ্ত পরিমাণে
রাখার জন্য। তাছাড়া আমি আসবো তারপরে ক্যালসিয়াম ফর্টিফাইড, এখন অনেক খাবার বেরিয়ে গেছে ক্যালসিয়াম ফর্টিফাইড ফ্রুট জুসেস ইভেন পাওয়া যায়, অরেঞ্জ জুসেস পাওয়া যায় ক্যালসিয়াম ফর্টিফাইড। তো আমাকে দেখতে হবে যে যে সমস্ত ক্যালসিয়াম ফর্টিফাইড ফুডগুলোকে আমি যদি আমার খাবারের মধ্যে আমরা অ্যাড করতে পারি। তো তারপরে আমি আসবো যে সবুজ শাকসবজি এবং যেটাকে আমরা বলে থাকি গ্রিন লিফি ভেজিটেবলস, তো সেটা আমাকে কিন্তু খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমাদের রেগুলার ডায়েটের মধ্যে রাখতে হবে। সারাদিনে আমরা যা কিছু খাচ্ছি তার মধ্যে অ্যাটলিস্ট দুবার কিন্তু আমাকে বেশি পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে লাঞ্চ টাইমে এবং ডিনার টাইমে। তার সাথে আমি আসবো ফ্রুটস এবং ফ্রুট জুসেস, সেটাও কিন্তু আমাকে ফ্রুটস এবং ফ্রুট জুসেসগুলো সমস্ত পেশেন্টদেরকে অস্টিওপোরোসিসের কিন্তু যথেষ্ট পরিমাণে খেতে হবে। ফলের মধ্যে যারা একটু ওবেস পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো কলাটাকে বাদ দিয়ে খাওয়ার জন্য তারা আপেল বেশি পরিমাণে খেতে পারেন, অথবা তারা যে কোনো রকমের সাইট্রাস ফুডগুলো যাতে ভিটামিন সি বেশি পরিমাণে রয়েছে তো সেইগুলো তারা যথেষ্ট পরিমাণে খেতে পারে, যেমন যে কোনো লেবু এবং টক জাতীয় ফল। কিন্তু তারা চেষ্টা করবেন কলা, কাঁঠাল, সবেদা এই টাইপ অফ ফলগুলো একটু কম পরিমাণে খাওয়ার জন্য। তারপরে আমি আসবো তাদের ক্ষেত্রে তারা কিভাবে মাছ, মাংস এবং ডিম, আমাদের যে মেন 3টে অ্যানিম্যাল প্রোটিন রয়েছে সেগুলোকে তারা কিরমভাবে খাবে। আমরা জানি ডিমের মধ্যে কিন্তু ভিটামিন ডিটা বেশি পরিমাণে রয়েছে। তো আমরা সবসময় যারা ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট রয়েছে অথবা যারা কার্ডিও পেশেন্ট রয়েছে, যাদের যে কোনো রকমের হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় বলে থাকি ডিমের কুসুমটা রোজ না খাওয়ার জন্য। ডিমের সাদা অংশ তারা রোজ খেতে পারে, ডিমের কুসুম তাদের ক্ষেত্রে আমরা বলি সপ্তাহে আপনি 1 দিন বা 2 দিনের বেশি খাবেন না। কিন্তু যারা অস্টিওপোরোসিসের সমস্যায় ভুগছেন এবং যাদের হার্টের কোনো সমস্যা নেই, যাদের কোনোভাবে কোনো ওবেসিটি অথবা কোনো ডায়াবেটিস মেলাইটাস নেই, তারা কিন্তু গোটা ডিম খেতে পারেন। মাছ আর মাংসের মধ্যে মাছটা চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন মাছটা খাওয়ার জন্য। যদি সম্ভব হয় রোজ 1 পিস করেও মাছ তারা খেতে পারে। আর চিকেন যদি খান, চিকেন তাহলে যখনই খাচ্ছেন সেটা তখন 2 পিস করে চিকেন একদিনে তাদের জন্য চলতে পারে। এবারে আমি আসবো আর একটা যে আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট প্রোটিন রিচ যেটা আমাদের উদ্ভিজ্জ প্রোটিন রয়েছে, যেমন হচ্ছে ডাল। ডাল কিন্তু তাদের খাবারের তালিকাতে সকাল বিকেল দুবারই কিন্তু রাখা যেতে পারে, সেটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো রেস্ট্রিকশান নেই। আর আরেকটি ভেজিটেবল প্রোটিনের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট সোয়াবিন, সেটাও কিন্তু তারা সোয়াবিন নানা দিক থেকে হচ্ছে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ, ভিটামিন, মিনারেলস, প্রোটিন সমস্ত কিছুই কিন্তু কম্প্যাক্ট ফুড। এটা একটা সোয়াবিন, এটা উদ্ভিজ্জ ফুড এবং তারা কিন্তু বিশেষ করে যারা ভেজিটেরিয়ান মানুষ রয়েছেন, যারা মাছ, মাংস, ডিম খান না, তারাও কিন্তু এই খাবারটি খেতে পারেন। আমাদের যে সমস্ত সিরিয়ালস প্রোডাক্টগুলো রয়েছে, তো সিরিয়ালসের মধ্যে আমরা মেনলি যেটাকে আমরা বলে থাকি রাইস এবং হচ্ছে আটার প্রোডাক্ট। তো রাইস আমরা চেষ্টা করব যে রোজই যখন আমরা খাচ্ছি, যদি রোজ কেউ রাইস খান তাহলে দিনে 1 বার খাওয়ার জন্য, আর রুটি যখন আমরা খাচ্ছি সেটা দিনে 2 থেকে 1 বার খাওয়া যেতে পারে। তবে চেষ্টা করব আমরা সবসময় পরিমাণটা কিন্তু কম রাখার, বিশেষ করে যাদের অস্টিওপোরোসিসের সাথে ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সিরিয়ালস ইনটেকটা এবং তার সাথে যে কোনো রকমের ফ্যাটি ফুডগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে খেতে হবে। অবশ্যই আমরা ক্যালসিয়াম বেশি করে খাবো। আর ভিটামিন ডি সম্পর্কে আরেকটি কথা না বললে নয়, ভিটামিন ডি এর কিন্তু অন্যতম প্রধান উৎস হচ্ছে সানলাইট। তো যেটা এখন আমরা অনেকেই এটা সম্পর্কে খুব সচেতন যে আমরা রোদে বেরোই না, আমরা রোদ থেকে সবসময় দূরে থাকি বা আমরা সানলাইটের কাছাকাছি আমরা আসতে চাই না, আমাদের কিন্তু সেটাও মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমাদের একটা প্রাকৃতিক উৎস। তো আমরা চেষ্টা করব যাদের অস্টিওপোরোসিস আছে অ্যাটলিস্ট কিছুটা সময় যেন আমরা সানলাইটের সংস্পর্শে আমরা আসতে পারি আর আমরা থাকতে পারি। যাদের ধরুন একটু কম বয়স বা যারা এখনো অস্টিওপোরোসিসে আক্রান্ত হননি, তারা কিভাবে বিষয়টার জন্য আগে থেকে প্রিভেনশন নিতে পারেন? আমি প্রথমেই যেটা বলবো, যারা এখনও অনেক কম বয়সে রয়েছেন এবং যারা এই সমস্যাতে এখনও সম্মুখীন হয়নি, তাদের কিন্তু প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন তারা ওবেসিটির সমস্যায় না ভোগেন। কারণ ওবেসিটি কিন্তু এমন একটা সমস্যা যেটার জন্য কিন্তু অস্টিওপোরোসিসকে কিন্তু সেটা অ্যাফেক্ট করতে পারে। অস্টিওপোরোসিসের সাথে যদি কারোর ওবেসিটির সমস্যা থাকে সেটা কিন্তু তার জন্য খুব সাংঘাতিক রকমের একটা সমস্যা হতে পারে।
তার সাথে ডায়াবেটিস অবশ্যই একটা আমাদের এখনকার দিনে তো একটা ওয়ার্ল্ড ওয়াইড সমস্যা হয়ে গেছে ডায়াবেটিস মেলাইটাস, তো সেখানেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো তার জন্য আমাদেরকে অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। আর আমরা চেষ্টা করব আমাদের খাবারের মধ্যে যেগুলো মানে আমাদের যে 5টা যে ফুডের যে মেন গ্রুপ রয়েছে, অর্থাৎ একটা সিরিয়ালস গ্রুপ, সেখান থেকে যেন সারাদিনের খাবারের তালিকায় খাবার থাকে। একটা হচ্ছে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, যেটা আমি আগেই বলেছি ক্যালসিয়ামের একটা অন্যতম উৎস, সেইটা যেন থাকে। গ্রিন লিফি ভেজিটেবলস, তার সাথে যে কোনো রকমের আদার্স ভেজিটেবলস, সেটাও যেন আমাদের খাবারের তালিকায় সারাদিনের মধ্যে থাকে। স্যালাড আমরা খাবো বেশি করে, তার মধ্যে আর যে কোনো রকমের ফ্রুটস জাতীয় জিনিস, কিন্তু যে সমস্ত ফ্রুটসগুলো আমাদের ওয়েট বাড়াবে না বেশি, কিন্তু সেগুলো আমাদের খেলে আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি পাবো, তার সাথে আমরা ভিটামিন মিনারেলসগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে পাবো, সেই ফ্রুটসগুলো কিন্তু তার মধ্যে সেটা আপেল হতে পারে, পেয়ারা হতে পারে, তরমুজ হতে পারে, তাছাড়া যে কোনো রকমের মুসুম্বি থেকে শুরু করে কমলালেবু থেকে শুরু করে যে কোনো রকমের সিজনাল ফ্রুটস হতে পারে, সেই সমস্ত ফ্রুটসগুলো কিন্তু আমাদের অ্যাটলিস্ট 2 রকমের ফুড কিন্তু আমাদের সারাদিনের খাবারের তালিকার মধ্যে যেন থাকে। তার সাথে আসবো আমি মাছ, মাংস, ডিমের যে প্রোডাক্টগুলো নিয়ে আমি আগেও আলোচনা করেছি, সেগুলো যেন এক রকমের একটা অ্যানিম্যাল প্রোটিন আমাদের খাবারের তালিকায় থাকে, অথবা একটা ভেজিটেবল প্রোটিনের মধ্যে ডাল, সোয়াবিন, যেটা মেন ইম্পর্টেন্ট সোর্স, সেটাও যেন আমাদের খাবারের মধ্যে থাকে। আর তার সাথে আমাদের চেষ্টা করতে হবে একটু এক্সারসাইজ করার, আমাদের বডিকে সব সময় যাতে আমরা আরও বেশি হেলদি থাকতে পারি। সারাদিনে অন্তত যখন আমরা সুস্থ আছি, যখন আমাদের আর অন্য কোনো সমস্যা নেই, তখন কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সারাদিনে অন্তত আধ ঘন্টা হাঁটার জন্য, যেটা এখনকার দিনে অর্ধেক মানুষ করে না। কারণ সেটা তারও বিজি লাইফস্টাইল হোক, যে কোনো কারণেই হোক না কেন, সেটা আমাদের সবাই আমরা করে উঠতে পারি না। যখন এটা যদি আমরা অনেক আগে থেকে শুরু করতে পারি, তাহলে আমি আশা করি ভবিষ্যতে তাহলে এরকম সম্ভাবনা যে অস্টিওপোরোসিস হবে বা হাড়ের কোনো রকমের সমস্যা হবে, এই সমস্যাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তো আমাদের কিন্তু এইগুলো যদি আমরা একটু মেনটেন করে চলতে পারি, সেটা আমাদের জন্য ভালো। ম্যাম, আপনি তো প্রথম থেকেই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের উপর জোর দিচ্ছিলেন, তো সেই প্রসঙ্গে জানতে চাইবো যে যাদের এই ধরনের সমস্যা এখনো আসেনি, কম বয়সী মহিলারা, তারা কিভাবে ভিটামিন ডি বা ক্যালসিয়ামটা কিভাবে নেবেন? ক্যালসিয়াম প্রসঙ্গে আমি আগেই বলেছি যে তাদেরকে বেশি পরিমাণে কিন্তু মিল্ক এবং মিল্ক প্রোডাক্টসগুলো খেতে হবে। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, অনেক মহিলারা রয়েছেন, ইভেন অনেক পুরুষরা রয়েছেন যাদের কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স আছে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো তারা ডিরেক্ট দুধটা খাবেন না। দুধ না খেয়ে তারা দুধের যে সমস্ত বাই প্রোডাক্টগুলো আছে, যেমন ইয়োগার্ট থেকে শুরু করে তারা যে ছানা, এই টাইপ অফ জিনিসগুলো কিন্তু তারা খেতে পারেন ক্যালসিয়াম সোর্সের জন্য। আর তাছাড়া হচ্ছে তারা ওই সবুজ শাকসবজি যে কোনো রকমের, সেটা কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে তাদেরকে খেতে হবে। আর ভিটামিন ডি প্রসঙ্গে আমি আগেও বলেছি, আমাদের প্রাকৃতিক সোর্স হচ্ছে সানলাইট। সেটা ছাড়াও আমরা যদি আর একটা ভিটামিন ডি এর অত্যন্ত ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে কট লিভার অয়েল। তো আমরা যদি আমাদের খাবারের মধ্যে অল্প একটু করেও যদি এটা আমরা অ্যাড করতে পারি, তো সেটা আমাদের জন্য ভালো হতে পারে। আর সেটা ছাড়া আমরা যে কোনো এখন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ফর্টিফাইড অনেক ধরনের অনেক ফুড বেরিয়ে গেছে, যেমন অনেক ইয়োগার্ট পাওয়া যায়। তো ইয়োগার্টও কিন্তু আমাদের এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডির সমস্যার জন্য কিন্তু আমাদেরকে উপকার করবে। তো আমরা কিন্তু সেটাও খেতে পারি। আর তাছাড়া আমরা সব সময় চেষ্টা করব যে আমাদের খাবারের তালিকাতে আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডির সাথে সাথে আরও যে সমস্ত ইম্পর্টেন্ট ম্যাগনেসিয়াম থেকে শুরু করে আমাদের অন্য প্রোটিন সোর্সেস, সেগুলো কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে খাবারের মধ্যে আমরা কিন্তু রাখবো। সবসময় আমরা একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করে চলার চেষ্টা করব। তাহলে আমার মনে হয় যে আমরা যদি এটা প্রথম থেকে করতে পারি, সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি রিস্কটা অনেক কমে যাবে। যে আমাদের যেটার জন্য আমাদের মেন অস্টিওপোরোসিস হচ্ছে, তো সেই জায়গাটাতে যদি আমরা নিজেরা অনেক আগে থেকে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে সেই রিস্কের জায়গাটাতে হয়তো আমরা পৌঁছাতে পারবো না। তারপরে আরও অনেক হেলথ কমপ্লিকেশানস আসতে পারে, অনেক কিছু সমস্যা থেকে সেটা আমাদের হতে পারে, কিন্তু যেটা মেন কারণ সেটাকে যদি আমরা কন্ট্রোল করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। ম্যাম, আজকে তো আমরা অস্টিওপোরোসিসের সমস্যা নিয়ে আলোচনা করলাম, আপনি সেই প্রসঙ্গে ডায়েটের কথাটাও বললেন। তো এবার বলবো, অনুষ্ঠান শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে?
আমি এটাই সবাইকে বলতে চাই, আপনারা সব সময় চেষ্টা করবেন যখন আপনারা যা কিছু খাচ্ছেন, আপনারা যা কিছু করছেন সেটা কেন করছেন এবং তার জন্য কি ভেবে করছেন এবং তারপরের এটার জন্য আমার কোনো ক্ষতি হতে পারে কিনা সেটা আমাকে সবসময় ভেবেচিন্তে করতে হবে। যেমন ধরুন, আমরা অনেক সময় মাথায় রাখি না আমাদের রেগুলার বিজি লাইফের মধ্যে যে আমরা খাবার ঠিকঠাক মতন করে খাই না, আমরা প্রথমে সকালের ব্রেকফাস্ট করি না, অনেক সময় আমরা যখন যেটা হয়তো পেলাম কিছু জাঙ্ক ফুড, ফাস্ট ফুড কিছু একটা নিয়ে আমরা খেয়ে নিলাম জাস্ট পেট ভরার জন্য। আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা যে জিনিসটা খাচ্ছি সেটার মধ্যে যেটুখানি আমাদের বেসিক নলেজে আসে, কোনো খাবার যদি আমাদের মুখে মিষ্টি লাগে তার মানে কিন্তু তাতে আমাদের কার্বোহাইড্রেট রয়েছে। কোনো খাবার যদি আমাদের মধ্যে সেই খাবারের মধ্যে যদি আমরা দেখি কোনোটাতে তেল বেশি, তার মানে কিন্তু সেটাতে ক্যালোরি অনেকটা বেশি রয়েছে। তো আমাদের এই খুব সামান্য সামান্য যে কমন যে ফ্যাক্টরসগুলো আছে যেটা সব মানুষ জানে এবং সহজে বুঝতে পারে, সেইটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে খাবারগুলো খেতে হবে। এবং তার সাথে আমরা চেষ্টা করব একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার। যে সমস্ত মানুষরা অ্যালকোহল ইনটেক করেন তাদেরকে আমি বলবো যে তাদের যেন অ্যালকোহল কনসামশনটা তারা যতটা সম্ভব কম করতে পারবেন সেটা তাদের জন্যই ভালো। সেটা কারণ অ্যালকোহল কনসামশন থেকে কিন্তু অনেক ধরনের অনেক সমস্যা আসে এবং অনেক সমস্যা অনেক বেড়ে যায়। তো সেটা যাতে না হয় তার জন্য আমি বলবো তারা সেটাকে কমানোর জন্য। এবং তার সাথে আমি স্মোকিংয়ের জন্য বলবো যে সমস্ত মহিলারা এবং পুরুষরা স্মোকিং করেন তারাও যেন সেটাকে কন্ট্রোল করতে পারেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা অস্টিওপোরোসিসের মতো সমস্যা নিয়ে আলোচনা করলাম। আজকের মতো অনুষ্ঠানের সময় এখানেই শেষ।